নমস্কার। এইমাত্র নিট 2024-এর কেমিস্ট্রির বাংলা ভার্সন কোশ্চেন আমাদের হাতে এসেছে। তো এখন আমরা এটিকে বিস্তারিত আলোচনা করব এবং সলভ করব। প্রথমেই যেটা আমরা জানি যে ফিজিক্সের মতো কেমিস্ট্রিতেও টোটাল 50টা কোশ্চেন, যার মধ্যে 5টি এক্সট্রা। এখন সেকশন এতে আমরা দেখতে পাচ্ছি এখানে 35টা কোশ্চেন আছে, 51 থেকে 85, কিন্তু এক্ষেত্রে আমাদের সবকটি 35টা কোশ্চেনের সবকটা আমাদের করতে হবে। চলে আসি 51 নম্বর কোশ্চেন। গ্রুপ 16 মৌলগুলির মধ্যে কোনটি -2 জারণ দশা দেখায় না? তো গ্রুপ 16 মৌলগুলিকে যদি আমরা লিখি তো আমরা দেখব যে আমরা যেটা জানি, ওপর থেকে নিচে যত যাওয়া যায় অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, তত ঋণাত্মক জারণ অবস্থার যে স্থায়িত্ব বা হওয়ার প্রবণতা কমে। অর্থাৎ এক্ষেত্রে গ্রুপের সবথেকে লাস্টে অবস্থিত পোলোনিয়াম সবথেকে নিচে, তার -2 জারণ অবস্থা দেখা যাবে না, যেটা এখানে আছে অপশান 2। তাহলে আমরা পোলোনিয়াম সিলেক্ট করব, -2 জারণ অবস্থা পোলোনিয়াম দেখায় না। পরের কোশ্চেনটি 52 নম্বর কোশ্চেন, 11-এর মোল কনসেপ্ট থেকে এসছে। সর্বোচ্চ সংখ্যায় হিলিয়াম পরমাণু যেখানে রয়েছে। তো মোল কনসেপ্ট থেকে যদি আমি এটি বিচার করি তো অপশান 1 4 গ্রাম হিলিয়াম, মানে আমরা জানি 1 মোল হিলিয়াম। অপশান 2 প্রমাণ চাপ ও তাপমাত্রায় 2.27 সামথিং লিটার হিলিয়াম, এটি হচ্ছে 1/10 মোল হিলিয়াম। অপশান 3 4 মোল হিলিয়াম, তো এটি তো অ্যাজ ইট ইজ 4 মোল হিলিয়াম। আর অপশান 4 ইউনিট। আচ্ছা, 4 ইউনিট মানে আমরা এটাকে এএমইউ বলতে পারি, আর এএমইউ এর পরিমাণ এখানে সব থেকে কম হবে, তো এএমইউটাকে আমরা অপশান 4 বাদ দিচ্ছি। এখান থেকে বাদবাকি অপশান বিচার করলে দেখতে পাবো অপশান 3 অর্থাৎ যেটি 4 মোল হিলিয়াম সেটি হচ্ছে সঠিক উত্তর। চলে যাবো পরবর্তী কোশ্চেন নাম্বার 53, স্টেটমেন্ট কোশ্চেন। নিচের দুটি বিবৃতি আছে, বলেছে 3টি সমাণু পেন্টেনের স্ফুটনাঙ্কের যে ক্রম, পেন্টেন, আইসোপেন্টেন আর নিওপেন্টেন। তো এখানে ব্রাঞ্চ ওয়াইজ এটা আমরা দেখতে পাচ্ছি ইট ইজ যে ব্রাঞ্চ ওয়াইজ যে 2 ডিগ্রি আর 3 ডিগ্রি ব্রাঞ্চ যত হবে আমরা জানি স্ফুটনাঙ্ক তত কমবে। তো এন পেন্টেনের স্ফুটনাঙ্ক বেশি, এই বিবৃতিটা সঠিক। বিবৃতি 2 যেটা বলেছে যে ব্রাঞ্চ যদি বাড়ে, শাখায়ন বাড়লে অণু গোলকের আকার ধারণ করে, সংস্পর্শ তলের ক্ষেত্রফল কমে যায়, আর আন্তরাণবিক বল দুর্বল ও স্ফুটনাঙ্ক কমে যায়, এটিও সঠিক। অর্থাৎ এক্ষেত্রে আমরা বিবৃতি 3 এটি আমরা চুজ করব, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই সঠিক। চলে যাব নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটি 11-এর চ্যাপ্টার 4, যেটা চ্যাপ্টার 4 রাসায়নিক গতিবিদ্যা, সেখান থেকে আসা একটি কোশ্চেনটি খুব একটা সহজ নয়, তবে এনসিইআরটি থেকে দেওয়া, এবং হয়তো ছায়া বা সাঁতরা যে বাংলা ভার্সন বইয়ের গ্রাফটা নাও থাকতে পারে। তো আমরা এক্ষেত্রে এর ইকুয়েশন দিয়ে যাব। তো আর্হিনিয়াসের সমীকরণ বলছে কে সমান সমান a × e⁻ উভয় পক্ষে যদি লগ নিই তাহলে এটি হয়ে যাবে ln কে তারপরে ln a - e/RT। এক্ষেত্রে আমাদের যে 4টা গ্রাফ দেওয়া আছে, এখানে যদি আমরা এক্স অক্ষ y অক্ষ বেসিস বিচার করি তাহলে এক্স অক্ষ y অক্ষ বেসিসে আমরা দেখতে পাবো নতি আসছে -1, অর্থাৎ ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা এখানে আমরা পাবো। তো এখানে ঋণাত্মক নতিযুক্ত সরলরেখা আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র অপশান 2, এবং বাদবাকি বিচার করলে আমরা দেখতে পাবো এটি সবথেকে সঠিক উত্তর অপশান 2। এখানে আমাদের উত্তরটি বিবেচনা করতে হবে। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নম্বর 55। নিচে সর্বাধিক সুস্থিত কার্বোক্যাটন হলো। তো এখানে কার্বোক্যাটন কয়েকটি দেওয়া আছে, এবং আমরা জানি যে 11-এর কনসেপ্ট যে হাইপার কনজুগেশন, এখানে আমাদের কাজে লাগাতে হবে হাইপার কনজুগেশন, অর্থাৎ আলফা হাইড্রোজেন কোনটায় বেশি আছে। তো আলফা হাইড্রোজেন যদি আমরা দেখি, কার্বোক্যাটনের পাশের যে কার্বনগুলো আমি এখানে মার্কিং করে দিচ্ছি, তো এক্ষেত্রে আলফা হাইড্রোজেন সব থেকে বেশি আসছে এই 4টের মধ্যে অপশান 2। এক্ষেত্রে 3টে কার্বন আছে, এবং তোমরা গণনা করলে দেখবে এখানে 7টি আলফা হাইড্রোজেন আছে। তাহলে এখানে আমাদের চুজ করতে হবে অপশান 2 সঠিক উত্তর। তো এরপর 56 নম্বর কোশ্চেন, যেটি আবারও বলছি এটি খুব একটা সহজ কোশ্চেন নয়, এটি ক্লাস 12-এর DOF ব্লক, সেখান থেকে এটি এসেছে। প্রচণ্ড কনসেপচুয়াল কোশ্চেন। এখানে E0 সেলের মান দিয়ে একটি স্টেটমেন্ট আছে যে E0 সেলের মান ধনাত্মক হলে কী হয়। তো
তো এখানে ছায়ার বইয়ে বা সাঁতরার বইয়ে এটি আছে, ছায়ার বইয়ে বেশি ভালো আছে। তো ই জিরো সেলের মান ধনাত্মক আর নেগেটিভ, ধনাত্মক বা পজিটিভ আর নেগেটিভ কখন হয় আর কেন হয় এটি? তো ধনাত্মক কেন হয় প্রশ্ন করছে। তো আমরা যেটা জানি যে যদি কোনো ইলেকট্রনের যে বিন্যাস, যদি কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস স্থায়ী থেকে অস্থায়ীর দিকে যায়, অর্থাৎ স্থায়ী ইলেকট্রন বিন্যাস আছে সেটা অস্থায়ী ইলেকট্রন বিন্যাসের দিকে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ই জিরো সেল হবে পজিটিভ। তো এখানে স্থায়ী ইলেকট্রন বিন্যাস যদি ম্যাঙ্গানিজের কথা ধরা হয়, ম্যাঙ্গানিজ, তো ম্যাঙ্গানিজ Mn2+, এর ইলেকট্রন বিন্যাস D5, আর Mn3+, এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে D4। তাহলে D5 থেকে D4, এখানে আমাদের অপশান চুজ করতে হবে অপশান 3। তো চলে যাব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 57। তো প্রথম আয়ন এনথালপির ঊর্ধ্বক্রমে নিচের মৌলগুলি সাজাও। এখানে দ্বিতীয় পর্যায়ের সমস্ত মৌল দেওয়া আছে, লিথিয়াম থেকে শুরু করে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন। তো আমরা জানি যে দ্বিতীয় পর্যায়ের বেরিলিয়াম আর বোরনের মধ্যে একটু এখানে আমাদের ব্যতিক্রম দেখা যায়, কারণ বেরিলিয়ামের আমরা যদি বলি 2s2, এটা পরিপূর্ণ কক্ষ, আর বোরনের হচ্ছে 2s2 2p1, এটি আংশিক পূর্ণ কক্ষ। তাহলে আমরা জানি পরিপূর্ণ কক্ষকের আয়নন বিভব সেক্ষেত্রে বেশি হবে। তো আয়নন যদি প্রথম I1 হয়, মাইন্ড ইট I1, তখন আমাদের এই অপশানটা চুজ করতে হবে, যেখানে ঊর্ধ্বক্রমে অপশান 4 এইটি। তো এরপর আছে কোশ্চেন নাম্বার 58। এখানে দ্বাদশ শ্রেণীর সবর্গীয় বা জটিল যৌগের চ্যাপ্টার থেকে ভালো একটি কোশ্চেন। তো প্রথমেই আমাদের সব থেকে যেটা চোখে পড়ার মতো অপশান সি, এটিকে আমরা চুজ করব। অপশান সি এর সঙ্গে আমাদের ম্যাচ খাচ্ছে পাশের ম্যাচিংয়ে পয়েন্ট নাম্বার 4, যেটা সবর্গীয় সমবায়তা, কোঅর্ডিনেশন আইসোমার, এরকম যদি আমরা দেখি। আর অপশান ডি আমরা জানি এটা হচ্ছে হাইড্রেট সমবায়তা, অপশান ডি, কিন্তু হাইড্রেট অপশান আমাদের কোথাও নেই। তো আমরা দেখতে পাচ্ছি সব থেকে ক্লোজ শব্দ সমার্থক, যে হাইড্রেটের মতোই সলভেট, মানে সলভেন্ট, অন্যান্য সলভেন্টের ক্ষেত্রে, তাহলে ডি এরটা হবে 1। এবার চলে আসি এ আছে আমাদের এখানে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, NO2 একটি অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে আমাদের চুজ করতে হবে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড থাকলে বন্ড আইসোমার বা লিঙ্কেজ, যেটা অপশান 2 এ। আর পড়ে থাকছে বি হচ্ছে অপশান 3 আয়নন সমবায়তা। তাহলে আমাদের 58 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হচ্ছে অপশান 3 আয়নন সমবায়তা। চলে যাব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 59 59। 11 রেডক্স থেকে আসা কোশ্চেন, দেখেই বোঝা যাচ্ছে কোন বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া নয়। তো প্রথম আমাদের যে বিক্রিয়াটা এখানে দিয়েছে যে H2+Cl2, এটি তো জারণ বিক্রিয়া, দেখেই বোঝা যাচ্ছে কীভাবে না, যদি H2 হচ্ছে জারণ সংখ্যা 0 মৌল অবস্থায়, ক্লোরিনেরও 0, এখানে +1 -1, মানে একই সঙ্গে জারণ বিজারণ হচ্ছে। তো এইগুলো আমরা জানি যে এগুলো হচ্ছে রেডক্স বিক্রিয়া, এটা অপশানে। তো রেডক্স বিক্রিয়া মানে এটি জারণ বিজারণ বিক্রিয়া, আর আমাদের কোশ্চেনে বলেছে কোনটা জারণ বিজারণ নয়। তো অপশান 2-এরটা দেখব। অপশান 2-এরটা যেটা দেখতে পাচ্ছি যে বেরিলিয়াম, এটা বেরিলিয়াম না, এটা বেরিয়াম আছে, বেরিয়াম আর ক্লোরিন। তো বেরিয়ামের হচ্ছে +2, ক্লোরিনের হচ্ছে এখানে -1 ইচ। আর এদিকেও আমরা দেখতে পাচ্ছি ক্লোরিনের NaClও Clই আছে, অর্থাৎ -1ই আছে। আবার বেরিয়াম তো বেরিয়ামই আছে, -2। বাদবাকি যে আমরা জারণ সংখ্যাগুলো দেখছি, যেমন SO4 মূলক হিসাবে 2- হয়, SO4 এর 2- হয়, সোডিয়ামের +1 হয়, সোডিয়ামের +1। এখানে কারোর কোনো জারণ সংখ্যা কিন্তু চেঞ্জ হয়নি। ভালো করে যদি আমি দেখি এই 2 নাম্বার যে আমাদের বিক্রিয়াটা আছে, তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান 2। তো বাদবাকি আর দেখার দরকার নেই, যদিও দেখতে চাও তো দেখতে পারি আমরা। তো বাদবাকিগুলোতে জারণ বিজারণ হচ্ছে, যেমন জিঙ্কের এখানে অপশান 3-এ জিঙ্কের জারণ হচ্ছে, কপারের বিজারণ হচ্ছে। অপশান 4-এ আয়োডিন আমি দেখতে পাচ্ছি এখানে চেঞ্জ হচ্ছে, আয়োডিনের 0 এখানে ছিল, এখান থেকে আয়োডিন চেঞ্জ হয়েছে Ci2। অক্সিজেনের এখানে জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে। তো অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 60, 2টি স্টেটমেন্ট আছে। এটি মডারেট কোশ্চেন, কারণ একটি স্টেটমেন্ট খুব সহজেই চোখে পড়বে যে অ্যানিলিন ফিডেলক্রাফটস বিক্রিয়া করে না, এটি সঠিক, অ্যানিলিন ফিডেলক্রাফটস বিক্রিয়া করে না। আর বিবৃতি 2, গ্যাব্রিয়েল সংশ্লেষণ প্রক্রিয়া, যে গ্যাব্রিয়েল থ্যালিমাইড, যেটা ছায়াতে খুব সুন্দর আছে, এইচএসে এসেছিল 1-2 বছর আগে, যে গ্যাব্রিয়েল সংশ্লেষণ প্রক্রিয়ায় অ্যানিলিন প্রস্তুত করা যায় না, সঠিক, গ্যাব্রিয়েল সংশ্লেষণে অ্যানিলিন প্রস্তুত করা
যায় না, সেখানে RNH2 প্রস্তুত করতে হয়। তো এখানে আমাদের চুজ করতে হবে বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়েই সঠিক। চলে যাব আমরা পরবর্তী কোশ্চেন। 61 নম্বর কোশ্চেন। এটাও একটি সহজ কোশ্চেন, ক্লাস 11 থেকে এসেছে। অনেকটা ভেসপার তত্ত্ব থেকেই বা অন্যান্য তত্ত্বের মধ্যে আমরা যদি বলি ভেসপার থেকে করাটা এখানে সহজ হবে। তো ম্যাচিং দেওয়া আছে। তো NH3 যাদের মনে আছে তারা জানে যে NH3 হচ্ছে ত্রিকোণীয় পিরামিড আকৃতি, BRF5 সেটা হচ্ছে বর্গ পিরামিডীয়, SF6 অষ্টতলকীয়, আর XF4 সমতলিক বর্গাকার। তো এখান থেকে আমরা যদি ম্যাচিংটা করি তো আমরা দেখতে পাবো অপশান 3 A1 এটি। চলে যাবো কোশ্চেন নাম্বার 62। লুকাস বিকারকের সঙ্গে নিচের কোন অ্যালকোহল মুহূর্তের মধ্যে বিক্রিয়া করে? তো লুকাস বিকারক অ্যালকোহলের শনাক্তকরণে ব্যবহৃত হয়, ছায়াতে খুব সুন্দর করে দেওয়া আছে। এক্ষেত্রে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল যেটি হবে সেটি সব থেকে তাড়াতাড়ি বিক্রিয়া করবে, এবং আমরা দেখতে পাচ্ছি অপশান 2 যেটা, অপশান 2 এটি 3 ডিগ্রি একটি অ্যালকোহল আছে, তাহলে অপশান আমাদের চুজ করতে হবে 2। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 63। জলে 3টি গ্যাসের ABC মানে 3টি গ্যাস ABC হেনরি ধ্রুবকের মানগুলো দেওয়া আছে। বলেছে জলের দ্রবণীয়তা মানে সলিবিলিটি ইন ওয়াটার যে অর্ডারটা ফলো করবে। তো আমরা জানি যেটা, সেটা আমি আগে লিখি এখানে। তো হেনরি ধ্রুবকের সঙ্গে দ্রাব্যতা ব্যস্তানুপাতিক, তাহলে হেনরি ধ্রুবকের মান যত বেশি হবে দ্রাব্যতা কম হবে, বা উল্টো হেনরি ধ্রুবকের মান যত কম হবে দ্রাব্যতা তত বেশি হবে। তো এখানে সবথেকে কম মান যদি বলা হয় 145 আছে, তারপরে আছে 2 × 10⁻⁻5, আর আছে 35 × 10⁻3। তাহলে সবথেকে কম মান হচ্ছে বি গ্যাসের। বি এর পরে আমরা কমের থেকে বেশির দিকে যাচ্ছি, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে সি, মানে বি এর মান সবথেকে কম, তারপরে এ সব থেকে বেশি মান সি। তাহলে অপশান 3 আমাদের সঠিক উত্তর। তো চলে যাবো পরবর্তী কোশ্চেন নাম্বার 64। বায়োমলিকিউলস 12-এর জীবজ অণু বা জৈব অণু, সেখান থেকে একটি ভালো কোশ্চেন। তো গ্লুকোজ বিক্রিয়া করে না এরকম একটি কোশ্চেনের অ্যান্সারের এখানে আমাদের দেখতে পাচ্ছি যে ABCD 5টা অপশান দেওয়া আছে। তো আমরা জানি এটা এনসিইআরটির লাইন বা আমাদের ছায়ার বইতেও বা আমরা সাঁতরার বইতেও পাবো। শিব বিকারক গ্লুকোজের সঙ্গে বিক্রিয়া করে না, আর অপশান NaH's সাথে কোনো বিক্রিয়া করে না। তো আমাদের এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান 1, কেবলমাত্র বি এবং ই। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। এই কোশ্চেনটি কোশ্চেন নাম্বার 65, নিচে রূপান্তর দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি অ্যালকিন গ্রুপ থেকে হয়েছে, এখানে অ্যালডিহাইড গ্রুপ, অ্যালকিন গ্রুপের লাস্ট কার্বনে সেটি। তো অপশানগুলো যদি আমরা পর্যালোচনা করি, তো অপশান 1 যদি আমরা করি, অপশান 1-এ আমরা দেখতে পাচ্ছি যে BH3H2O2OH এটা অ্যালকিনকে OH করে দেবে, কিন্তু তারপরে যেটি দেওয়া আছে ক্ষারীয় KMNO4, ক্ষারীয় KMNO4 থাকলে আমরা জানি যে COOH এখানে উৎপন্ন হবে। তো এটা তো হবে না অপশানে, অপশান 1 হবে না, অপশান 2 বা 3। এখানে যদি দেখি প্রথমে আছে H2OH+, এই দুটিও হবে না, তাহলে পড়ে থাকছে আমাদের হাতে একটাই অপশান 4। অর্থাৎ প্রথম দুটো বিক্রিয়া করালে OH গ্রুপ আসবে, তারপরে আংশিক যে জারণটা হয় PCC, খুব সুন্দর একটি বিক্রিয়া প্রথমেই আছে অ্যালডিহাইড চ্যাপ্টারের শুরুতেই, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এই জারণটি করলে আমরা CH গ্রুপ পাবো। সঠিক উত্তর অপশান 4। তো চলে যাবো পরবর্তী কোশ্চেন, ফেলিং দ্রবণ। তো বলেছে ফেলিং এ। এবার আমরা জানি ফেলিং দ্রবণ হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে ফেলিং এ, একটা হচ্ছে ফেলিং বি। তো এক্ষেত্রে সবকটি অপশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমে আছে রচেলি সল্ট, যেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের ক্ষারীয় দ্রবণ। এটি হচ্ছে আমরা জানি এটি হচ্ছে ফেলিং বি, যে রচেলি সল্ট। আর ফেলিং এ যেটা, ফেলিং এ হচ্ছে জলীয় কপার সালফেট জলের সঙ্গে মিশ্রিত অবস্থায়, অর্থাৎ সঠিক উত্তর হলো অপশান 3। তো চলে যাবো পরবর্তী কোশ্চেন নাম্বার 67। আবার একটি ম্যাচিং। তো ম্যাচিংয়ের নাম্বারগুলো আমাদের ছায়া বা সাঁতরার বইয়ে এইভাবে নেই, তবে বাদ বাকি যদি আমরা এনসিইআরটি বই পড়ি বা অন্যান্য বইয়ে এরকমভাবে নাম্বারগুলো আমাদের পরিচিত মনে হবে। সব থেকে যেটা প্রথমে চোখে পড়বে সেটা হচ্ছে অপশান
ডি হচ্ছে এন। এন মানে আমরা দেখি এখানে এন মানে মুখ্য কোয়ান্টাম, কিন্তু আশেপাশে কোনো কোয়ান্টাম বা কিছু নেই, তো আমরা বাদবাকি নাম্বারগুলো দেখব। তো প্রথমে যদি আমি বলি অপশান এ এমএল। এমএল মানে আমরা জানি ম্যাগনেটিক যে কোয়ান্টাম নাম্বার, সেক্ষেত্রে এমএল মানে হচ্ছে কক্ষকের আমরা বলতে পারি বিন্যাস। আর এমএস মানে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। অপশান বি ইলেকট্রনের ঘূর্ণন বিন্যাস। তো আমরা এটিকে যদি পাশে লিখি তো 4 আর একটা হচ্ছে 3। তো বাকি থাকছে সি আর ডি। তো সি এল হচ্ছে কক্ষকের শেপ মানে আকৃতি এর সঙ্গে সমানুপাতিক বা আমরা ইকুইভ্যালেন্ট বলতে পারি। আর এন হচ্ছে অপশান 2 মানে কক্ষকের আকারের সাথে সমানুপাতিক। তাহলে এখানে আমাদের চুজ করতে হবে লাস্ট অপশানটা, একদম দেখতে পাচ্ছি এরটা 3, বি এরটা 4, অপশান 4। পরবর্তী কোশ্চেন 68 নম্বর কোশ্চেন আমরা চলে আসলাম। তো এটি দ্বাদশ শ্রেণীর আমরা বলতে পারি, 11এও কিছুটা আছে, তো দ্বাদশ শ্রেণীর মোলারিটির কনসেপ্ট দিয়ে মোলারিটি। আর 11-এর সেখানে আছে লিমিটিং রিয়েজেন্ট বলে একটা টপিক আছে, লিমিটিং রিয়েজেন্ট থেকে একটা কোশ্চেন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 25 ml 0.75 মোলার HCl দ্রবণে 1 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয়েছে। তো 25 ml যদি আমি এটাকে HCl দ্রবণ আর NaOH এইভাবে আমরা বিচার করি, একটা বিক্রিয়া আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি NaCl আর জল তৈরি হয়। তো HCl এর পরিমাণটা দেওয়া আছে 0.75 মোলার, 0.75 মোলার। তো এখান থেকে আমরা যদি আমরা আয়তনটাকে বিচার করি তাহলে আমরা মোল সংখ্যাটা পেয়ে যাব খুব সহজেই, যে N2 কত মোল বাকি। তো N2 আমাদের চলে আসবে যদি আমরা কাটাকাটি করি। এখানে N2 দেখছি আমাদের কত আসে, সরি এটা ভুল লেখা হয়ে গেল, 25/1000। তো N2 আমাদের আসছে আই থিঙ্ক এটা আমাদের N2 এলো 3/4 × 40। আর NaOH এর আণবিক ভর 40। তো সেখানে আমাদের বলা আছে যে NaOH এর পরিমাণটা কত, পরিমাণটা হচ্ছে 1 গ্রাম। তাহলে আমরা যদি লিখি এখানে কোথাও, তাহলে HCl এর মোল সংখ্যা হচ্ছে, যেটা আমাদের বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি HCl এর মোল সংখ্যা, বিক্রিয়াতে তো 1 মোল আছে, কিন্তু আমাদের এই যে মোলারিটি যেটা দিয়েছে, মোলারিটি এই পরিমাণের সাপেক্ষে আমাদের মোল সংখ্যা হলো এইটা। তাহলে বিক্রিয়াতে আছে 4 × 40 এত মোল। আর একটা জিনিস যেটা কোশ্চেনে বলেছে ডাইরেক্ট 1 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডের 1 গ্রাম মানে কত মোল, 1/40 এত মোল। এই দুটো আমরা মূল নাম্বার পেলাম। তো এখন যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো এই যে NaOH এর মোল সংখ্যাটা বেশি এটার থেকে, NaOH এর মোল সংখ্যাটা HCl এর থেকে বেশি। তাহলে এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের সঠিক উত্তর বেরিয়ে যাবে। তাহলে আমরা এখানে করব 1/40 মাইনাস 3/4 × 40। তাহলে কত মোল আমরা এখানে পাবো সেটা দেখি। এটা এরকম হলো, এখানে 4/3, তাহলে 1/160 এত মোল। কিন্তু এখানে তো আমাদের মোলে দেওয়া নেই, এখানে তো আমাদের মিলিগ্রামে দেওয়া আছে, বা তাহলে আমরা মিলিগ্রামে এটাকে কনভার্ট করে নিই। তাহলে এত মোল মানে 1/160 × 40 গ্রাম × 10⁻³ আর এখানে আমরা যদি কাটাকাটি করি 4 250 মিলিগ্রাম, অপশান 4 সঠিক উত্তর। চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 69, 69 নম্বর কোশ্চেন। এটি আমরা দেখতে পাচ্ছি, এটি অর্গানিক কেমিস্ট্রি থেকে ক্লাস 11-এ, সেখান থেকে এসছে। তাপ দিলে কিছু কঠিন পদার্থ তরল অবস্থায় না গিয়ে কঠিন অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় পরিবর্তিত হয়। এই কঠিন পদার্থগুলি বিশুদ্ধীকরণের জন্য যে পদ্ধতি ব্যবহৃত হয় তার নীতির ভিত্তি হলো। তো সহজ কোশ্চেন, তো আমাদের কথার উপর খেয়াল রাখতে হবে, কঠিন থেকে তরলে না গিয়ে ডাইরেক্ট বাষ্পীয়, মানে কঠিন থেকে গ্যাস। কঠিন থেকে গ্যাস কখন হয়?
এটা আমাদের ভাবতে হবে। কঠিন থেকে গ্যাস একটা উদাহরণ আমরা বলি, যে টার্মটাকে আমরা বাংলায় বলি ঊর্ধ্বপাতন। তো ঊর্ধ্বপাতন বা ইংরেজিতে সাবলিমেশন, যেমন কর্পূর, ক্যাম্ফর। তো এক্ষেত্রে আমরা অপশান 4 এটি চুজ করব, ঊর্ধ্বপাতন। চলে যাব পরবর্তী কোশ্চেন। নিচের কোন পদ্ধতিতে এনট্রপি বৃদ্ধি পায়? এনট্রপি বা বিশৃঙ্খলতা যেটা কখন বৃদ্ধি পায়? থার্মোডাইনামিক্স থেকে আসা একটি কোশ্চেন। তো এটি সহজ কোশ্চেন, কারণ কোশ্চেনের অপশানগুলো দেখে আমি বুঝতে পারছি, বারবার এটা আমরা প্র্যাকটিস করি। তো এখানে যেমন অপশান এ, তরল বাষ্পীভূত হয়। তো তরল বাষ্পীভূত হলে গ্যাস হবে, আর গ্যাস হলে বিশৃঙ্খলতা বাড়বে। অপশান এ সঠিক। অপশান বি, কেলসাকার কার্বনের তাপমাত্রা এত কেলভিন থেকে 0 কেলভিন, মানে 130 থেকে 0। তো তাপমাত্রা কমলে কিন্তু আমরা যেটা ভাবি যে এনট্রপি বাড়বে, সেরকম কিন্তু নয়, কারণ এনট্রপি আর তাপমাত্রা অনেকটা সমানুপাতিক। তাহলে এনট্রপি আর তাপমাত্রা সমানুপাতিক সম্পর্ক থেকে বুঝতে পারছি অপশান বি এটি হবে না। আর চলে আসে অপশান সি। অপশান সিতে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে গ্যাসের অণু পাওয়া যাচ্ছে, বা গ্যাসের অণু সংখ্যার ভিত্তিতে এটিও সঠিক, এনট্রপি বাড়ছে। অপশান ডি, এটি তো আমরা আগেই করেছি যে বিভিন্ন এমসিকিউতে, যেটিও এনট্রপি বাড়ছে। তো সঠিক উত্তর এ সি ডি। তো আমাদের অপশান চুজ করতে হবে এ সি ডি, অপশান 1। চলে যাবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71। আবার একটি ম্যাচিং। ম্যাচিংটা সবথেকে সহজ ম্যাচিং আমার মতে, এখানে সবথেকে সহজ যে কটা ম্যাচিং আছে। যেমন প্রথমে চোখ হবে রুদ্ধতাপীয় পদ্ধতি, অপশান ডি। রুদ্ধতাপ মানে আমরা জানি অ্যাডায়াবেটিক, সেখানে কিউ সমান সমান 0, তাপের আদান প্রদান হয় না, সংজ্ঞায় বলা আছে। তাহলে অপশান ডি হবে 1। তারপর আমরা দেখতে পাচ্ছি বাকি দুই জিনিস সমচাপীয়। সমচাপীয় মানে চাপ সমান, তাহলে নির্দিষ্ট চাপে সি হবে 4। এইভাবে বাদবাকি যদি দেখি, সম আয়তনিক মানে হচ্ছে 3, আর সমষ্ণ 1। তো আমরা যদি অপশান চুজ করি, খুব সহজ, এটি সবথেকে সহজ ম্যাচিংয়ের মধ্যে, অপশান 2 সঠিক উত্তর। চলে যাওয়া পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 72। এটি আবার দুবার হয়ে এসছে, 71, 72। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে নিচের মৌলগুলি সাজাও। এখানে নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন একই পর্যায়ে, সিলিকন আছে অন্য পর্যায়ে। তো আমরা যদি পর্যায় শ্রেণীর কনসেপ্ট ভাবি, তো উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা কমে, ডান দিক থেকে বাম দিকে বাড়ে। তো ডান দিক থেকে বাম দিকে আগে সাজিয়ে নিই, নাইট্রোজেন থেকে কার্বন বা কার্বন থেকে নাইট্রোজেন। কার্বন তার আগে বা তারপরে, কার্বনের পরে নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লোরিন। মানে আস্তে আস্তে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বাড়ছে। আর ওপর থেকে নিচে কার্বনের নিচে সিলিকন আছে, তো সিলিকনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে কম। এবার যদি আমরা বিকল্পগুলির মধ্যে লক্ষ্য করি, তাহলে সিলিকনের তড়িৎ ঋণাত্মকতা কার্বন থেকে কম, 3 আর 4 আছে। যার মধ্যে যে সঠিক ক্রম, যে CNOF, এই ক্রমটিকে আমাদের নিতে হবে। অপশান 3 এই সঠিক উত্তর। চলে যাব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73। এটিও সহজ কোশ্চেন আছে। ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি, যেখানে লিগান্ড, বা যেটা আমরা জানি যে লিগান্ডের ভিত্তিতে কোশ্চেনটা করা। তো এখানে আমাদের যেটা দেওয়া আছে যে CONH3 3+, COF6 3-। তো কোবাল্ট এখানে +3 অবস্থায়, আর কোবাল্ট +3 মানে আমরা যদি বিভিন্ন রকমের ছড়া থেকে আমরা দেখি যে কোবাল্টের এখানে ইলেকট্রন বিন্যাস কত। তাহলে সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে কলম নিয়ে, সায়েন্স টিচার আমরা যদি দেখি, সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে কলম নিয়ে, তাহলে কোবাল্ট, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে কোবাল্টের অ্যাকচুয়ালি আমরা জানি যে 3D7 4s2 হয়। এক্ষেত্রে কোবাল্ট 3+, তাহলে 3D7 4s2 না হয়ে 3টে ইলেকট্রন আমরা কম ধরি, তাহলে এখানে হবে 3D6। তাহলে কোবাল্ট 3+ এর 3D6। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করতে হবে, লিগান্ড দুটি আলাদা, NH3 আর এখানে আছে ফ্লোরিন। তাহলে NH3 লিগান্ডের পাওয়ার একটু বেশি। তো এটি কী করবে, যে 3D6-এর কোবাল্টের যে 6টি ইলেকট্রন আছে, যদি আমরা এটাকে আঁকি, দেখতে অনেকটা 1 2 3 4 5 6। তো এখানে সিঙ্গেল ইলেকট্রন আছে 4টি। এই 4টি সিঙ্গেল ইলেকট্রনকে NH3 এটি জোর বাঁধিয়ে দেবে, আর জোর বাঁধিয়ে দিলে এদের ম্যাগনেটিক ধর্ম বদলে যাবে, আর ফ্লোরিন সেটা পারবে না, জোর বাঁধবে না। তাহলে এটা সঠিক আছে প্রথম বিবৃতি, যে এরা উভয় অষ্টতলিক যৌগ, চৌম্বক প্রকৃতি আলাদা। কেন? কারণ এটা ডায়া আর এটা হচ্ছে প্যারা। এবার বিবৃতি 2, যেটা অলরেডি বলেই দিয়েছে, যে প্রথমটা তিরস্চম্বকীয় মানে ডায়া, আর এটা হচ্ছে পরাচুম্বকীয় মানে প্যারা।
তো আমাদের এখানে দুটি বিবৃতি সঠিক। 73 নম্বর কোশ্চেন, অপশান 3 বিবৃতি 1 এবং 2 উভয়ই সঠিক। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 74, আবারও ম্যাচিং দেওয়া আছে। তো এখানে যদি আমরা ম্যাচিংটা দেখি, কোশ্চেন নাম্বার 74-এ কার্বনের এটা অনেকটা সিগমা পাই বন্ড, 11-এর যে কেমিস্ট্রি, যে অর্গানিক কেমিস্ট্রি, সেখান থেকে এটা এসেছে। যে ইথেন মানে যদি আমরা দেখি যে ইথেন কি, CH3 ইথেন, দুটি কার্বন পরমাণুর অ্যালকেন। কার্বন কার্বনের মধ্যে আছে একটা বন্ড, এই একটা বন্ড মানে একটা সিগমা। তাহলে অপশান এ হয়ে গেল 3 নম্বর, একটি সিগমা। আর এখানে অপশানে আমরা যদি দেখি তাহলে দেখবো 1 আর 2 আসছে। তো বাকিটা দেখি, অপশান বি ইথিন মানে হচ্ছে ডাবল বন্ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি একটা সিগমা একটা পাই, ইথিন মানে ডবল বন্ড, একটা সিগমা একটা পাই। অপশান বি 4। এবারে দেখবো অপশান সি হচ্ছে কার্বন অণু। তো আর আছে অপশান ডিটা আমাদের পক্ষে তুলনা করা সহজ, কার্বন অণুতে পড়ে আসছি। তাহলে ডি হচ্ছে ইথাইন মানে CH ট্রিপল বন্ড CH3। আর এটি মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি একটা সিগমা দুটি পাই। তাহলে ডি এরটা 1 হচ্ছে, সি এরটা বাদবাকি পড়ে থাকছে 2, ডি এরটা 1। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর অপশান 1। তো চলে যাবো পরবর্তী কোশ্চেন 75, যে মান জানলে একটি রাসায়নিক বিক্রিয়ার সক্রিয়করণ শক্তি নির্ণয় করা যায়। তো সক্রিয়করণ শক্তি আমরা যদি জিনিসটা দেখি যে কে সমান সমান এ ইন্টু e⁻RT। এই চ্যাপ্টার থেকে আগেও কোশ্চেন এসেছিল, 11-এর চ্যাপ্টার 4, একটু আগেই আর একটা কোশ্চেন আমরা আলোচনা করেছি প্রথম দিকে, আবার কোশ্চেন আছে। তো এখান থেকে আমি যদি বাদবাকি যে বা আমরা যে অপশানগুলো দেখি, খুব একটা ধারণা আসছে না। তো আমরা এখানে যদি এর লগারিদম যে ফর্মটা আমরা আলোচনা করি, log k2/k1 ইকুয়াল টু EA 2.303 আর T2 minus T1 by T1 T2। এখানে বোঝা যাচ্ছে যে সংঘর্ষ চলাকালীন বিক্রিয়া অণুগুলির বিন্যাস বা এই যে বাদবাকি 1, 3, 4 যে অপশানগুলো আছে, তো এগুলোর সঙ্গে এর খুব একটা ম্যাচিং খায় না। যেমন বলছে সংঘর্ষ চলাকালীন বিকারক অণুগুলির বিন্যাস, এটি তো হবেই না। অপশান 2 দেখেই বোঝা যাচ্ছে যে ইএ এর মান, যদি ইকুয়েশন থেকে ধরি, ইএ এর মান দুটো বিক্রিয়ার যে হার ধ্রুবক K1 K2-র উপর নির্ভরশীল। মানে এই দুটো মান যদি চেঞ্জ হয়, K1 আর K2, তাহলে ই এর মানও কিন্তু চেঞ্জ হবে। তাহলে ওখানে আমাদের চোখ কান বন্ধ করে অপশান 2 চুজ করে নেব। তো বাকি অপশানগুলো আমি বলে দিই। প্রমাণ তাপমাত্রায় বিক্রিয়ার গতি ধ্রুবক, এটি তো হবেই না, প্রমাণ তাপমাত্রায় গতি ধ্রুবক সেম থাকবে, সেটা চেঞ্জ হবে না। সংঘর্ষণের সম্ভাব্যতা, এটিও হবে না। তাহলে অপশান 2 সঠিক উত্তর। তো চলে যাবো 76 পরের কোশ্চেনটি, কেপি ও কেসি এর মান সমান নয়। তো কেপি আর কেসি এর মধ্যে যদি আমি তুলনা করি, কেপি সমান সমান কেসি ইন্টু RT ডেল এন। তাহলে কেপি আর কেসি এর মান সমান কখন হবে? যখন এই রাশিটার মান 1 হবে। তাহলে এই রাশিটার মান যদি 1 না হয়, এই রাশিটা, তার মানে ডেল এন এর মান যদি 1 না হয়, ডেল এন এর মান 1 নয়, ডেল এন এর মান যদি 0, এটা হওয়া যাবে না। ডেল এন এর মান যদি 0 হয়, তাহলে কিন্তু আমাদের রাশিটা 1 হয়ে যাবে, 8টি রাশি। ডেল এন এর মান 0 হলে, আমি দেখাই, ডেল এন এর মান যদি 0 হয়, তাহলে রাশিটার মান 1 হবে। তাহলে এই 1 হওয়া যাবে না, তাহলে কেপি আর কেসি এর মান সমান নয়, এটা তখনই হবে। তাহলে আমরা যদি প্রথম আমাদের যেটা ইকুয়েশন দেওয়া আছে দেখি, এদিকে গ্যাসের অণু আছে একটি দুটি মাইনাস একটি দুটি। তো প্রথমটার তো ডেল এন এর মান 0 হয়ে গেল, ডেল এন এর মান 0। তারপরে ডেল এন এর মান দেখি, এখানে আছে একটি দুটি মাইনাস দুটি, পরের বিক্রিয়াতেও ডেল এন এর মান 0। 3 নম্বর বিক্রিয়া, এখানে আছে একটা অণু PCl3, এক অণু ক্লোরিন, তাহলে ডেল এন সমান সমান 2 মাইনাস এক অণু PCl3, তাহলে 2 মাইনাস 1, এখানে আছে 1। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান 3। চলে যাবো পরবর্তী কোশ্চেন। বলেছে তালিকা 1-এর সঙ্গে তালিকা 2 মেলাও। ম্যাচিং আছে, সহজ ম্যাচিং আছে, কিন্তু উল্টোভাবে ভাবলে ম্যাচিংটা কঠিনও আছে। যারা তাড়াতাড়ি করতে পারবে তাদের কাছে এটা সহজ। তো চ্যাপ্টার 3 তড়িৎ রসায়ন, দ্বাদশ শ্রেণীর, যেখানে আমাদের ফ্যারাডের সূত্র আমরা পড়েছি,
অপশান এ বলেছে 1 মোল জলের অক্সিজেনের পরিবর্তন। 1 মোল জল মানে আমরা যদি জল দেখি, জলের সংকেত হচ্ছে H2O, এক অণু বা 1 মোল জল। এখান থেকে যদি অক্সিজেন অণু করি তাহলে কতখানি অক্সিজেন পাবো? হাফ সংখ্যক অক্সিজেন, হাফ O2 মানে একটা অক্সিজেন পরমাণু এখানে আমাদের কনভার্ট হচ্ছে, একটা অক্সিজেন পরমাণু আমরা পাচ্ছি O2 মাইনাস। তাহলে কত ইলেকট্রন? দুটো ইলেকট্রন মানে কত ফ্যারাড? 2 ফ্যারাড। তাহলে এটা হয়ে গেল 1 মোল অক্সিজেনের পরিবর্তন এ, অপশান 2। বলেছে 1 মোল MnO4 মাইনাস, MnO4 মাইনাস মানে ম্যাঙ্গানিজের +7, আর Mn2 প্লাস মানে +2। তাহলে কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন, মানে কত ফ্যারাড নিতে হবে? 5 ফ্যারাড। তাহলে অপশান বি হচ্ছে, এখানে আমরা নেব 5 ফ্যারাড, অপশান 4, অপশান বি। তাহলে এবার আমরা বাদ বাকিটা দেখি। তাহলে অপশান এ হচ্ছে 2, অপশান বি হচ্ছে 4, তো বাদ বাকিটা সি, CaCl2 থেকে 1.5 মোল Ca, তাহলে CaCl2 এ ক্যালসিয়াম হচ্ছে +2 1 মোল, আর সেখান থেকে বলেছে 1.5 মোল। তার মানে এখানে আমাদের যেটা আমরা বুঝতে পারছি, এখান থেকে ক্যালসিয়াম 2+ জন্য আমাদের লাগবে 2 ফ্যারাড, আর 1.5 মোলের জন্য আমরা যদি বলতে পারি 1.5 মোলের জন্য লাগবে, 1 মোলে যদি 2 ফ্যারাড লাগে, 1.5 মোল মানে 3 ফ্যারাড। তাহলে এখানে আমরা অপশান চুজ করতে হবে 1। তো বাদবাকিটা এবার আমরা মিলিয়ে নেব। তাহলে A2, B4, C1, D হচ্ছে 3, D এর 3 এটা আমরা দেখেই বুঝতে পারছি। বাকিটা বলে দিই যে Fe থেকে Fe2+ থেকে Fe3+, যদি আমরা এটাকে বিশ্লেষণ করি তাহলে এখানে একটা ইলেকট্রন আর একটা ফ্যারাড এখানে আমাদের আসছে। তো এখানে আমাদের অপশান তাহলে কোনটা হলো? অপশান চুজ করতে হবে অপশান 3। তো চলে যাবো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন নম্বর 78। এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে, কেসি এর মান দেওয়া আছে। তো বলছে কোনো এক সময়ে বিক্রিয়া মিশ্রণের সংযুতি, ইকুইলিব্রিয়াম বলেনি, বলছে যে কোনো একটা টাইমে ABC তিনটের গাঢ়ত্ব সমান দেওয়া আছে। তো তিনটের গাঢ়ত্ব সমান দেওয়া থাকলেও এটা কিন্তু আমাদের ইকুইলিব্রিয়াম ধরা যাবে না। আমাদের দেখতে হবে যে এই টাইমে, এই যে টাইমে আমাদের যে ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবকের মান, যেটাকে আমরা QC বলি, সেটার মান কত আসছে। তো QC এর মান যদি বার করি, এখানে লিখলাম QC, তো একটু ভালোভাবে QC, এখানে আমাদের প্রথমে বিক্রিয়াজাত পদার্থ আছে B আর C, গাঢ়ত্ব সেম আছে, 2 × 10⁻³ B এর জন্যে, ইন্টু C এর জন্যে 2 × 10⁻³ A এর জন্যে আবার সেম গাঢ়ত্ব, কিন্তু A আছে কটা? A আছে 2টি। তাহলে আমাদের এটা হবে 2 × 10⁻³ এর স্কোয়ার। এ যেহেতু 2টি আছে তাই স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবটাই কেটে যাচ্ছে পুরোটাই, আর QC এর মান হয়ে যাচ্ছে 1, আর KC এর মান তো দেওয়া আছে 4 × 10⁻³। তো 4 × 10⁻³ আমরা মান দুটোকে এবার তুলনা করব। 4 × 10⁻³ আর 1, এইটার মধ্যে 1 নিশ্চয়ই বড়, তাহলে আমরা এখানে লিখছি QC বড় KC এর থেকে। তো QC এর মান KC এর থেকে বেশি, তাহলে এখানে আমাদের অপশান চুজ করতে হবে অপশান 1, বিক্রিয়াটির পশ্চাৎবর্তী মানে পিছনের বিক্রিয়াটি বা বিপরীত বিক্রিয়াটি বেশি হবে। অপশান 1 সঠিক উত্তর। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নম্বর 79, অন্তরাণবিক হাইড্রোজেন বন্ধন বর্তমান কোথায়? তো অপশানগুলো দেখলে বুঝতে পারবো এখানে হাইড্রোজেন বন্ধনই দেখাবে অপশান 2 আর অপশান 3, কিন্তু বলেছে এখানে ট্রান্সলেশনটা একটু অন্যরকম, ইন্ট্রামলিকুলার, ইন্টার। তো ইন্ট্রামলিকুলার কখন হয়? ইন্ট্রামলিকুলার যখন একটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধনী, সেক্ষেত্রে আমরা অপশান 3 চুজ করব। অপশান 3 এটি সঠিক উত্তর, একটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধনী। চলে যাবো পরবর্তী কোশ্চেন নাম্বার 80, যে যৌগটি দ্রুততম গতিতে SN1 দেখায়। তো SN1 দেখাতে গেলে আমরা জানি যে ব্রাঞ্চ বা স্টেরিক এফেক্ট বা যেটাকে আমরা কার্বোক্যাটায়ন, তার সাহিত্য বেশি হতে হবে। তো এখানে আছে ব্রোমিনের সঙ্গে যুক্ত কার্বনগুলিকে আমরা লক্ষ্য করব। তো ব্রোমিনের সঙ্গে যুক্ত কার্বনগুলিকে যদি আমি লক্ষ্য করি, তখন দেখব প্রথম দুটি রেজোনেন্স হবে,
2 নম্বরেও এখানেও রেজোনেন্স সম্ভব, কিন্তু 3 আর 4-এ কোনো রেজোনেন্স সম্ভব নয়। এখানে 2 নম্বর কার্বনের এই কার্বোক্যাটায়নটি রেজোনেন্সের সঙ্গে আমরা বলতে পারি যে হাইপার কনজুগেশনের কিছুটা অবদান আমরা এখানে বলতে পারবো যখন কার্বোক্যাটায়ন হবে। তো অপশান 2 আমাদের এখানে সঠিক আসছে। অপশান 2 এটা SN1 দ্রুতগতিতে করবে। চলে যাবো 81 নম্বর কোশ্চেন। এটি ম্যাচিং আছে। তো প্রথম অপশান এ, অপশান বি, অপশান এটা আগে চোখে পড়বে, কারণ এটা আমরা দেখতে পাচ্ছি কার্বনিল যৌগ তৈরি হচ্ছে ডাইরেক্ট অ্যালকিন থেকে। তো অপশান এ তো অপশান 4 হবে। অ্যালকিনের ওজোনোলাইসিস খুব ভালো বিক্রিয়া, 11ও ক্লাস 12ও আছে। অপশান বি আর অপশান সি দুটোই চোখে পড়বে। বি যারা ফিডেল ক্রাফটস বেশি করেছে, এটি ফিডেল ক্রাফটস, তাহলে এখানে ফিডেল ক্রাফটসের রিয়েজেন্ট আমি দেখতে পাচ্ছি অপশান 1-এ আছে, তাহলে বি হবে 1। সি হচ্ছে OH থেকে কিটো গ্রুপ তৈরি বা কার্বনিল গ্রুপ তৈরি, এটা ছিল। তো এটা আমাদের জারণ বিক্রিয়ার মধ্যে পড়ে 2 নাম্বার, তো সি হবে 2। আর লাস্টের ডি, এটা তো জারণ আছে তীব্র জারক KMnO4 দ্বারা। তাহলে আমরা যদি বিকল্প নির্বাচন করি, বিকল্প হবে 1, এটি সঠিক উত্তর। A4, B1, C2, D3। চলো পরবর্তী কোশ্চেন। এটা খুব সুন্দর কোশ্চেন। 82 নাম্বার। নিচের আয়নগুলির ঘূর্ণন চৌম্বক ভ্রামকের মান অভিন্ন। অভিন্ন মানে সেম, মানে আলাদা, আলাদা নয়, সেম, অভিন্ন, একই রকম। এখানে যদি আমি সবগুলি আলোচনা করি, তো SC প্রথম, তো SC3+ মানে হচ্ছে D0, SC3+ D0, এর কোনো ভ্রামকই নেই। Mn2+ মানে যদি আমি আলোচনা করি, Mn2+ মানে 3D5, মানে আমরা বলতে পারি D5। আর টাইটানিয়াম 3+, সায়েন্স টিচার, তো এটা হবে ডি, টাইটানিয়াম 3+, D2S2, তাহলে 3+ মানে D1। আর ক্রোমিয়াম 2+, তো Cr2+, এটা মানে হচ্ছে D4। আর Fe2+ মানে হচ্ছে এটা D4, সরি, Fe2+ মানে হচ্ছে D6। তো ইলেকট্রনের স্পিন যদি আমরা বিচার করি, তো D4-এ 4টে সিঙ্গেল ইলেকট্রন আছে D4। আর D6এও আমরা যদি স্পিনগুলো দেখি, তো D6এও 4টে সিঙ্গেল ইলেকট্রন আছে, D4-এও আছে, D6-এও আছে। তাহলে এখানে আমাদের অপশন চুজ হবে অপশন ডি। সঠিক উত্তর কেবলমাত্র বি আর ডি। চলে যাবো কোশ্চেন নম্বর 83। C6H4 আণবিক সংকেত সম্পন্ন একটি যৌগে 2টি তৃতীয়ক কার্বন মানে পাশে আমরা মিনিংটা দেখি, তো টার্সিয়ারি কার্বন মানে 3 ডিগ্রি কার্বন। তো এখানে 3 ডিগ্রি কার্বনের কথা বলা হচ্ছে, তো 3 ডিগ্রি কার্বন কোথায় আছে? তাহলে আমরা এখানে কার্বনের সংখ্যাটা খেয়াল করি। কার্বন আছে 6টা, তো 6টার মধ্যে আমরা 3 ডিগ্রি কার্বন একটা আঁকার চেষ্টা করব। এরকম দুটো কার্বন নিলাম, তো 3 ডিগ্রি একটা কার্বন হলো। এখানে আর 3 ডিগ্রি দিলে আর হবে না, কোয়াটারনারি হয়ে যাবে। তো এইদিকে আর কয়েকটা কার্বন দিই, তো 1, 2, 3, 4, 5, 6টা, তো হয়ে গেল আমাদের 3 ডিগ্রি কার্বন। তো এখন আমরা হাইড্রোজেনগুলোকে যদি বসাই, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, 3টে হাইড্রোজেনগুলো দেখে নাও। 3 আর 3 6, 7 8 9, 10 11 12 13 14। তাহলে আমাদের এখানে এটার নাম কেমন দাঁড়াচ্ছে, যে নাম যদি আমরা করি 1 2 3 4, তাহলে 2,3 ডাইমিথাইল, এটা হচ্ছে আমাদের বিউটেন। অপশান 1 সঠিক উত্তর, 2,3 ডাইমিথাইল বিউটেন। তারপরে একটু ভালো কোশ্চেন, 84 নাম্বার। এটি ক্লাস 11-এর থেকে আসা একটি কোশ্চেন। তো ক্লাস 11-এর থেকে আসা একটি কোশ্চেন, এখানে যে ভূমিস্তর দশায় N1 H+ আয়নের ইলেকট্রন শক্তি -x, N2 দশায় B3+ আয়নের ইলেকট্রনের শক্তির মান কত হবে? তাহলে হিলিয়ামের
একটা আয়নের ইলেকট্রনের শক্তি দেওয়া আছে এক্স, হিলিয়াম প্লাস। তো ভূমিস্তরে আমরা যেটা দেখতে পাচ্ছি, ভূমিস্তরে এইচ প্লাসের বলা আছে মাইনাস এক্স, ভূমিস্তরে এইচ প্লাসের মাইনাস এক্স। তো আমরা এটিকে 11 চ্যাপ্টার 2 সেই যে বললাম, তো 11 চ্যাপ্টার 2 ওই সমীকরণ যেটা আমরা জানি যে ই সমানুপাতিক জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এই সমীকরণ আমরা ফেলবো। তাহলে যখন হিলিয়াম প্লাস ধরলাম E1 বাই E2 সমান সমান জেড পারমাণবিক সংখ্যা হিলিয়াম যদি থাকে, হিলিয়ামের হয় 2, 2 স্কোয়ার মানে 4, আর এন স্কোয়ার, এন আছে 1, 1 স্কোয়ার 1, আর বেরিলিয়াম 3 প্লাস, বেরিলিয়ামের ক্ষেত্রে জেড মানে হচ্ছে 4, 4 স্কোয়ার মানে 16, আর এখানে দেওয়া আছে এন মানে 2, 2 স্কোয়ার মানে 4। এটিকে যদি আমরা কাটাকাটি করি, এখানে হচ্ছে 4, আর এখানে আমরা দেখতে পাবো E1 হচ্ছে মাইনাস এক্স বাই E2, E1 E2। তো এখানে বাকিটাও কেটে যাচ্ছে, এটা 4 আছে, এখানেও 4 আছে, তো আমরা এটাকেও কেটে দিই, 4 4 কাটা, পড়ে থাকছে 1। তাহলে E1 E2 আমাদের চলে আসলো অ্যান্সার মাইনাস এক্স, অর্থাৎ অপশান 3 সঠিক উত্তর। তো চলে যাব পরবর্তী কোশ্চেনে। এটিও একটি স্টেটমেন্ট, দেখে মনে হচ্ছে সহজ স্টেটমেন্ট আছে। গ্রুপ 16 মৌলগুলির হাইড্রাইড যৌগ সমূহ এদের স্ফুটনাঙ্কের বেলায় H2O সব থেকে বেশি H2T, H2Ac, H2S অনুসরণ করে। তো আমরা আবার সেই গ্রুপ 16রই আবার সেই কোশ্চেন, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এদেরকে যদি আমরা দেখি, তো এদের যখন হাইড্রাইড তৈরি হবে, মানে যখন হাইড্রোজেন যুক্ত হবে, তখন একটা জিনিস হচ্ছে স্পেশালিটি এখানে দেখা যাবে। কীরকম না, আকার ছোট থাকার কারণে H2O যেটা আছে তার মধ্যে H বন্ডিং হবে। আর আমরা জানি যে H বন্ডিং 11ও দেখেছি, H বন্ডিং হলে স্ফুটনাঙ্ক অস্বাভাবিকভাবে বেড়ে যায়, স্ফুটনাঙ্ক অনেক বেড়ে যাবে। তাহলে আমাদের সবথেকে বেশি আসবে এখান থেকে যে স্ফুটনাঙ্কের ক্রম, সেটা হচ্ছে H2। আর বাদবাকিটা ভ্যান ডার ওয়ালস যে নিয়ম, সেই নিয়মে H2T, তারপরে মানে নিচ থেকে ওপরে আস্তে আস্তে স্ফুটনাঙ্ক বাড়ছে। তো H2T, H2S, H2S। তাহলে প্রথম বিবৃতি আমাদের ঠিক আছে, এবং বিবৃতি 2 আণবিক ভরের ভিত্তিতে জলের স্ফুটনাঙ্ক কম হওয়া উচিত, প্রত্যাশিত, কিন্তু বিস্তৃত H বন্ধনী। আচ্ছা, তো বিবৃতি 2 আমাদের ঠিক, তাহলে বিবৃতি 1 ঠিক, বিবৃতি 2 ঠিক। আমাদের চুজ করতে হবে এখান থেকে স্টেটমেন্ট 1 আর 2 দুটোই ঠিক, অপশান 3। তো পরবর্তী কোশ্চেন নাম্বার 86। কোশ্চেন নাম্বার 86তে বলছে কপার সালফেট দ্রবণ রয়েছে এমন একটি ভোল্টামিটার 100 সেকেন্ড ধরে 9.6487 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হলে সঞ্চিত তামার ভর কত হবে? তো এটি 11-এর চ্যাপ্টার 3 তড়িৎ রসায়নের ফ্যারাডের সূত্র দিয়ে যে অঙ্ক। তো ফ্যারাডের সূত্রটা আমরা যদি এখানে লিখি, ফ্যারাডের সূত্র কি বলছে যে W সমান সমান EIT বাই 96,500। তো এখানে সমস্ত কিছুই বলা আছে যে ভোল্টামিটারের টাইম হচ্ছে 100 সেকেন্ড, তড়িতের পরিমাণ I দেওয়া আছে 9.6487 I, আর E, এবার E এর মান এটা আমাদের এখানে দেওয়া আছে, কিছুটা বলা যাবে 63 গ্রাম, সেটা আমি আসছি। বলেছে যে সঞ্চিত তামার ভর। তো সঞ্চিত তামা আমরা দেখি যে তামা হচ্ছে তামার যে ভর কপার 63। এবারে কপার সালফেটে কপারের জারণ অবস্থা হচ্ছে +2, আর 11-এ আমরা দেখেছি E সমান সমান A/V, মানে তুল্যাঙ্ক ভার সমান সমান হচ্ছে অ্যাটমিক মাস। তো এখানে অ্যাটমিক মাস আমরা যেটা দেখতে পাচ্ছি 63/V, যোজ্যতা যেটা হচ্ছে 2, তাহলে 63/2 আমাদের অ্যান্সার আসে 31.5 এত গ্রাম E, এটাকে আমরা ধরতে পারছি E। তাহলে আমরা যদি মানগুলো যদি বসাই 31.5, তো সরি এখানে আমি একটু তাড়াতাড়ি করে ফেলেছি, হ্যাঁ 31.5 ইন্টু 31.5 ইন্টু আয়ের মান কত ছিল 9.6487 ইন্টু এখানে যদি আমরা দেখি টাইম 196,500,
তো প্রথমেই আমি 100কে এখানে আমি কেটে দিলাম। তো 9.6487 এটি অনেকটা এটার মতোই সমার্থক। তো এটাকেও যদি আমি কাটি 9.6487 আর এখানে আছে 965, তো এটিকে আমি আলাদাভাবে কাটছি। এখানে 9.64কে আমি লিখলাম 9.65 31.5 965, এটাকে আমি ধরে নিলাম, অ্যাজুম করে নিলাম, আসন্ন মান অ্যাজুম করে নিলাম। তাহলে এটি কেটে যায়, নিচে 100 31.5/100, তাহলে এখানে অ্যান্সার হবে 0.315 গ্রাম। সঠিক উত্তর অপশন 4। চলে যাবে পরবর্তী কোশ্চেন নাম্বার 87। এক্স গ্রামের একটি যৌগে 32% A, 20% B, অবশিষ্ট C রয়েছে। এক্স হলো সংকেত কত? তাহলে 32% A, তাহলে 32% A, 20% B, 20% B, আর C হবে বাকিটা। তাহলে 32 যোগ যদি 20, এটা তাহলে আমাদের আসছে 52 - 100 48। এবারে এখানে দেখব যে মান তো কিছু না কিছু দেওয়া আছে, পারমাণবিক ভর এই যে দেওয়া আছে। এ এর হচ্ছে 64, বি এর হচ্ছে 40, সি এর হচ্ছে 32। কাটাকাটি করা যাক। এখান থেকে আসছে 1/2 = 1/2 16 দিয়ে যদি কাটি, 16 দোকানে 32, 3 × 48, 3/2। তাহলে এটাকে সরল করলে 1:1:3, মানে সংকেত হচ্ছে A1 B1 C3। তাহলে সঠিক উত্তর এখানে আমাদের চুজ হবে এখানে A1 B1 C3, অপশন 4। চলে যাবো 88 নম্বর কোশ্চেন। এটি সাম্যাবস্থার রিলেটেড কোশ্চেন। তো দেখে যেটা বোঝা যাচ্ছে কোশ্চেনটি বেশ বড়। কোশ্চেনটি বড় কেন? কারণ এখানে 3টে মোলারিটি দিয়েছে, গাঢ়ত্ব, কিন্তু তারপরে যেটা বলেছে যে এটি বদ্ধপাত্রে এত দেওয়া হয়, তো বিয়োজন মাত্রা আলফা কত হবে। তাহলে আমরা এটি আমাদের ছায়ার বইতে এই যে বিক্রিয়াটা আমি দেখছি, এই ছায়ার বইতে এই বিক্রিয়াটা রিভার্সে দেওয়া আছে। তোমরা 11-এর চ্যাপ্টার যে 6 আছে, চ্যাপ্টার 6, তারপরে চ্যাপ্টার 7 বোধহয় সাম্যাবস্থা আছে। চ্যাপ্টার 7 একটু দেখে নেবে। তো সাম্যাবস্থার মধ্যে ভৌত সাম্যাবস্থা তার একদম লাস্টের দিকে তো কয়েকটি বিক্রিয়ার সাম্য ধ্রুবকের আলোচনা আছে। সাম্য ধ্রুবকের আলোচনা, কয়েকটি বিশেষ বিক্রিয়া, তার মধ্যে এই বিক্রিয়াটা রিভার্সে দেওয়া আছে। তো যাই হোক, আমরা এখানে এই বিক্রিয়াটা দেখে নেব কি বলা আছে। তো আছে 2NO, সেটাকে বলা হচ্ছে N2 + O2। তাহলে যখন t = 0 সেকেন্ড, তখন বলেছে যে 0.1 মোল এটা নেওয়া হয়। এটা আমরা আসছি 0.1 মোল নেওয়া হয়। তাহলে 0.1 এত মোল। তাহলে তখন 0 সেকেন্ডে এটা তো তৈরি হয়নি, নাইট্রোজেন 0, অক্সিজেন 0। এবার বলেছে যে সাম্যাবস্থা মানে ইকুইলিব্রিয়ামে আমরা একটা জিনিস কত হবে। তো আমরা একটা জিনিস খেয়াল করব, এখানে এনও যেটা আছে দুটি এনও আছে। তাহলে ইকুইলিব্রিয়ামে কী হবে, এই পরিমাণটা তো কমবে 0.1 মোল। তাহলে 0.1 - 2 × x, এই যে x আমরা লিখলাম, এটাই হচ্ছে এর বিয়োজন মাত্রা যেটা আমরা বলি। আর ax পরিমাণ তৈরি হবে n, x পরিমাণ তৈরি হবে o। তাহলে আমরা এখান থেকে যে ইকুইলিব্রিয়ামে এদের পরিমাণটা মানে মোল সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, মানে এত মোল x মোল এরকম। তো এবার একটা জিনিস খেয়াল করো, তো যদি অনেকে এখানে একটা জিনিস আমরা করি বা ভুল করি, যেমন হচ্ছে এখানে এটা ছিল 0.1 মোল। তো 0.1 মোল এটা আছে কটা? এটা আছে দুটো। 0.1 মোল আছে দুটো। তো এইভাবে করতে গেলে এরকম অঙ্ক আমরা আগেও করেছি, অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা এইভাবে না করে ইকুইলিব্রিয়াম আমরা এটা ধরতে পারি যে এখানে 0.1 মোল আছে, তাহলে এখানে দুটি আছে। যদি আমরা ভাবি যে এটি সমানভাবে এটি ভাঙবে এবং সমানভাবে বিক্রিয়াজাত পদার্থ N2 এবং O2 তৈরি হবে। তাহলে 0.1 মোল যদি এখানে থাকে, যদি সমানভাবে তৈরি হয়, তাহলে এখানে হবে 0.05 মোল N2, 0.05 মোল O2।
আর এখানে আমরা তখন বিয়োজন মাত্রা এভাবে ধরতে পারবো যে 0.1 মাইনাস 0.1 ইন্টু আলফা। তো এইভাবে না ধরলে অঙ্কটা অনেক বড় হবে, সেটা আমি পরে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো এবার আমরা কি করব, যে ইকুইলিব্রিয়াম আমরা যেটা পেলাম এর সঙ্গে আমাদের যে মানটা দেওয়া আছে, যেমন আমরা বলতে পারি যে কেসি, মানে সাম্যাবস্থায় গাঢ়ত্বগুলো আমাদের দেওয়া আছে, তো কেসির সঙ্গে আমরা এটাকে ম্যাচ করব। তাহলে আমি পাশে সমীকরণটা লিখি, এখানে পাশে যে কেসি সমান সমান যেটা দেখতে পাচ্ছি বিক্রিয়াজাত পদার্থ 0.05 স্কোয়ার, কারণ দুটি গুণ করলে স্কোয়ার হয়ে গেল, আর নিচে 0.1 মাইনাস 0.1 আলফা ইকুয়াল টু আমরা ওই যে মানগুলো নেব, N2 এর মান দেওয়া আছে, O2 এর মান, NO এর মান, বিক্রিয়ার সাপেক্ষে। তাহলে বিক্রিয়া সাপেক্ষে নিলে এখানে আলফাটা আমাদের বিয়োজন মাত্রা ধরে নিয়েছি, আলফা আমাদের বার করতে হবে, আলফা হচ্ছে আমাদের অ্যান্সার, আলফা বিয়োজন মাত্রা। তো আমরা বাকি মানগুলো এখানে দেখি কি আছে। তো সব মানগুলোর সঙ্গেই 10⁻³ আছে, তাহলে 10⁻³ তো আলটিমেটলি কাটা হয়ে যাবে, কারণ বিক্রিয়া দেখে বোঝা যাচ্ছে। আমি যদি এখানে একটু দেখাই, সরি এটাকে একটু মুছে দিতে হবে। তো এখানে আমি মানগুলো লিখি, তো N2 এর মান দেওয়া আছে 3 ইন্টু 10⁻³ O2 এর মান দেওয়া আছে 4.2 ইন্টু 10⁻³ আর NO এর মান দেওয়া আছে 2.8 10⁻³। এবার NO দুটো আছে, তাহলে এটা স্কোয়ার হয়। তো এখানে আমরা দেখে বুঝতে পারছি যে এটা কাটা যায়, 10⁻³ কেটে গেল, তাহলে এখান থেকে আসলো 3 ইন্টু 4.2 2.8 ইন্টু 2.8। তাহলে কাটাকুটি করা যাক, 3 ইন্টু 4.2 2.8 ইন্টু 2.8 যদি এভাবে কাটি তাহলে হবে 4 6 এখানে কাটলাম 2 3 এরকম এলো 4 3 ইন্টু 4.2, তাহলে 4, সরি এটা 4 হবে না, এটা মাই ব্যাড, হ্যাঁ এটা 4 হবে, 4 7 28, 6 7 42, তারপরে 2, তারপরে 3, তাহলে এখানে যদি আমরা করি 9/2.8 ইন্টু 2 মানে হচ্ছে 56 5.6, 9/5.6। তাহলে এখান থেকে আমাদের আরও সরল যদি করা যায় 56 90, তাহলে 1 পয়েন্ট, এখান থেকে আসছে 4 4 5 6 5 6 30 6 6 1.6 এরকম একটা আসছে, তাহলে 1.6 আসলো। তাহলে আমাদের এবার কি করতে হবে, এই 1.6 আর এই মানটাকে আমরা পর্যালোচনা করব। তো এটাকে আমি আর একটা জায়গায় করে নিয়েছিলাম। তো আলফা সমান সমান আমরা যে মানটা দেখবো এখানে আসছে 0.717, তোমরা এটা করে নিয়ে দেখতে পারো যে 1.6 এর সঙ্গে এই মানটাকে ইকুয়াল, মানে এই মানটা মানে আমি বলতে চাইছি যেটা আমরা পেলাম 1.6 এর সঙ্গে এইটা হচ্ছে ইকুয়াল, এটা করে দেখে নেবে। তাহলে আলফার মান আছে 0.717। এই কোশ্চেনটা যথেষ্ট বড় এবং এই কোশ্চেনটা দেওয়ার একটাই কারণ ছিল, সেটা হচ্ছে সময়টা যতদূর সম্ভব ছাত্রছাত্রীদের নষ্ট করা। তাহলে 88 কোশ্চেনের উত্তর হচ্ছে অপশান 2। এবার চলে আসবো 89 কোশ্চেন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল হাইড্রোজেন গ্যাস 20 বায়ুমণ্ডলীয় চাপ থেকে 10 বায়ুমণ্ডলীয় চাপে উহুমুখী সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত করলে কৃতকার্যের পরিমাণ হয়। তো এটি আমাদের সেই থার্মোডাইনামিক্সের সমীকরণ পরাবর্ত প্রক্রিয়ার। তো এখান থেকে সমীকরণ যেটা আসছে W সমান সমান -nRT ln যদি এখানে বলা আছে যে চাপের কথা, তাহলে V2/V1 যদি হয় তাহলে আমরা জানি V2/V1 তাহলে উল্টে যাবে P1/P2। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানগুলো আমাদের এখানে দেওয়া আছে, অপশান 3 তো হবেই না, 0 ক্যালোরি। তো মাইনাস মান কোনটা দেওয়া আছে, মাইনাস মান কেন বলছি, কারণ এখানে যদি P1 এর মানটা দেখো, P1 আছে 20, আর আমি এখানে লিখছি P1 আছে 20,
আর P2 আছে 10। তো এর মানটা পজিটিভই আসে। এটা যদি আমরা ln করি বা লগ করি, লগ করলে মান হবে 0.3, আর ফার্স্টে মাইনাস আছে, তাহলে আমাদের এখানে মাইনাস অ্যান্সারটা আমাদের নিতে হবে। যদি ক্যালকুলেশন করতে যাও, এই অঙ্কের ক্যালকুলেশন অনেক বড় হবে, তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো। তো আমি চোখ কান বন্ধ করেই বলছি, এখানে মাইনাস যে মানটা আছে -413.14, যতটা তাড়াতাড়ি সম্ভব এই অ্যান্সারটি আমাদের আসবে। কোশ্চেন নাম্বার 89। চলে যাবো নেক্সট কোশ্চেন নাম্বার 90। তো এই যে বিক্রিয়া, একটা বিক্রিয়া দেওয়া আছে, নিচের বিক্রিয়াগুলি থেকে প্রাপ্ত উৎপাদক এ ও বি যথাক্রমে ROH প্লাস PCl3। এটা আমাদের ইনঅর্গ্যানিকও আছে, অর্গ্যানিকও পড়ে। তো ROH প্লাস PCl3 যদি করি, এটা ইনঅর্গ্যানিকও আমাদের ওখানে ছিল। এ হবে H3PO3, যেটা অপশান আমরা দেখতে পাচ্ছি। আর এখানে PCl5 সঙ্গে একই বিক্রিয়া ROH-এর। তো এখানে আমাদের আমাদের এখানে দেওয়া আছে, আচ্ছা বি এখানে বি আমাদের বার করতে হবে। HCl এখানে দিয়েছে, এটা হবে POCl3। তাহলে এখানে আমাদের অপশান 2 H3PO3 POCl3। তো আবার একটা বিবৃতি, ভিভিটি সেই জায়গা থেকে CONH3 3+। আচ্ছা, এখানে লিগ্যান্ড আছে একটা, একটি অভিসংলগ্ন ও হোমোলেপটিক জটিল যৌগ। আচ্ছা, ইংরাজিটা এখানে বেশি ভালো, হোমোলেপটিক। আর CONH3 Cl2+, এই জন্য মাঝে মাঝে ইংরাজি দেখে নিতে হবে, ইংরাজিটা যেহেতু সহজ টার্ম। তো হেটেরোলেপটিক, তো হেটেরোলেপটিক আর হোমোলেপটিক সহজ কনসেপ্ট। এখানে দুটো লিগ্যান্ড আছে, এখানে একটা লিগ্যান্ড আছে, তাহলে এটা হোমো আর এটা হচ্ছে হেটেরো। তো এই বিবৃতি সঠিক আছে। তারপর বলেছে CONH3 জটিল যৌগের এক ধরনের সংলগ্নক রয়েছে, যেখানে এটার CONH3 Cl2+ এর একের বেশি ধরনের সংলগ্নক, মানে লিগ্যান্ডের কথা বলা হচ্ছে, মানে এটাও ঠিক আছে। তাহলে বিবৃতি 1ও ঠিক, বিবৃতি 2ও ঠিক। তাহলে আমাদের অপশান এখানে চুজ করতে হবে অপশান 3, বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয়ই ঠিক। চলে যাবো পরবর্তী কোশ্চেন নাম্বার 92। বলেছে নিচের বিক্রিয়াক্রমে গঠিত মুখ্য উৎপাদক রূপে সি চিহ্নিত করো। দেখো, প্রথম বিক্রিয়াটা একদম হ্যালো অ্যালকেন থেকে আসছে, NaCN এর সঙ্গে CH3 CH2 CH2 এর বিক্রিয়া। তাহলে এখানে তৈরি হবে CH3 CH2 CH2 CN, অপশান এ। এবারে তারপর আমরা দেখতে পাচ্ছি পার্শিয়াল হাইড্রোলাইসিস কথা লেখা আছে, আর কিছু দেখতে হবে না। পার্শিয়াল হাইড্রোলাইসিস মানে কি? পার্শিয়াল হাইড্রোলাইসিস মানে হচ্ছে এই CN গ্রুপটা হয়ে যাবে, CN গ্রুপটা CONH2, বাদবাকিটা সেম থাকবে, বাদবাকিটা যা আছে সেম থাকবে। এবার তারপরে যদি দেখো যে এখানে NaOH আর Br2, এটা হচ্ছে বিক্রিয়া চিনতে হবে, এটা হচ্ছে হফম্যান ব্রোমামাইড অবনয়ন। NaOH Br2 বিক্রিয়াটা হচ্ছে হফম্যান ব্রোমামাইড অবনয়ন। তাহলে এখানে আমাদের এই গ্রুপটা থেকে কার্বন সংখ্যা কমে যায়, মানে এই যে সিওটা আমাদের বাদ যাবে। তো বাদবাকিটা কী পড়ে থাকছে, এটাকে আমরা ফলো করছি। তো বাদবাকিটা পড়ে থাকছে CH3 CH2 CH2, আর এখান থেকে CO বাদ, মানে NH2। অপশান আমাদের চুজ করতে দেখতে পাচ্ছি প্রোপাইল অ্যামিন, অপশান 3। এটা সহজই ছিল। তারপরে 93, অ্যাজ ইট ইজ কোশ্চেন, একদম NCERT থেকে আমাদের। এটা ছায়ার বইতে বা অন্যান্য বইতে, প্র্যাকটিক্যালের বইতে এটি আছে, কিন্তু প্র্যাকটিক্যালের বই আমরা পড়ি না। NCERT-তে নতুন ছিল, এটা নিউ সিলেবাসের কোশ্চেন, নতুন সিলেবাসে। মোরেল লবণ বিনয় ফেরাস অ্যামোনিয়াম সালফেট Fe2+ আয়নের আর্দ্র বিশ্লেষণ রোধ করতে নিচের কোন অ্যাসিড যোগ করা? একদম লাইন লেখা আছে ডাইরেক্ট, লঘু সালফিউরিক অ্যাসিড। তোমরা ওই জায়গাটা দেখে নিও, ডাইলিউট H2SO4, ডাইলিউট H2SO4, অপশান 2 সঠিক উত্তর। তো চলে যাব পরবর্তী 94 নম্বর কোশ্চেন। 94 নম্বর কোশ্চেনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে NH3 এর চেয়ে NF3 এর দ্বিমেরু ভ্রামকের মান বৃহত্তর। সঠিক উত্তর চিহ্নিত করো। তো NH3 এর চেয়ে NF3 এর দ্বিমেরু ভ্রামকের মান তো বৃহত্তর বোধ হয় না। আচ্ছা, আমরা করে এটা আমি প্রমাণ করছি। এটা হচ্ছে NH3 NF3, এটা কেন নয়, কারণ তুমি এটা দেখতে পারো যে এখানে লোন পেয়ার দুটোতেই NH3 এর ক্ষেত্রে মানটা নিচের দিকে যাচ্ছে, লব্ধি পুরো নিচের দিকে, তিনটে মানই আঁকলাম না। আর এক্ষেত্রে NF এর ক্ষেত্রে, সরি এটা ভুল হলো, NH3 এর ক্ষেত্রে NH এর মানটা N এর দিকে, মানে বেশি তড়িৎ ঋণাত্মক N এর দিকে। আর NF এর ক্ষেত্রে এই মানটা যাচ্ছে ফ্লোরিন, মানে নিচের দিকে। এবার এখানে কি হয়, এই লব্ধি যে ইলেকট্রন ভ্রামক একে অপরকে প্রশমিত করে। ধরো লব্ধি এখানে আমাদের আসছে যে NF3 এর কথা বলা হচ্ছে, NF3 এর ক্ষেত্রে লব্ধিটা আসছে নিচের দিকে, আর ওপরের যে ভ্রামকটা যাচ্ছে ওপরের দিকে, তাহলে প্রশমিত হচ্ছে। আর এখানে লব্ধি আছে ওপরের দিকে, এখানে ভালো করে দেখো, সরি নিঃসঙ্গ ভ্রামকটা আছে ওপরের দিকে, আর লব্ধিও
এই যে উপরের দিকে ছবিটা আঁকা হলো, দুটো ভ্রামক একই দিকে আছে, দুটো ভ্রামক আলাদা আছে। তাহলে এখানে তো NH3 যে টোটাল ভ্রামক হবে, NH3 টোটাল যে ভ্রামক হয় সেটা বেশি হবে। তাহলে এটা প্রথমটা ভুল আছে, বলেছে NH3 হচ্ছে NH3 এর মান বৃহত্তর। আমরা দেখছি NH3 এর মানটা হচ্ছে বড়। এবার বাদবাকি অপশন দুইটা আমাদের একদম সঠিক দেখতে পাচ্ছি, কারণ যারা করেছো তারা জানো। অপশান 3 ওজনের 3টি অনুনাদ, 3টি রেজোনেন্স স্ট্রাকচার, এটা হয় না, তোমরা জানো ওজনের হবে না। তারপরে BF3, আচ্ছা ওজনেরটা তো হবেই না, এবার এটা বাদ দিলাম। BF3 এর বেলায় 0 নয় এমন দ্বিমেরু সম্পর্ক, যে BF3 হ্যাজ নন জিরো ডাইপোল মোমেন্ট, কিন্তু BF3 এর তো জিরো হয়, এটাও তাহলে বিবৃতি ভুল আছে যারা BF3 এর ছবি আঁকে। তাহলে আমরা বুঝতে পারছি একটা মাত্র সঠিক এখানে আমরা পাচ্ছি 94 এর অপশন 2। চলে যাবো 95 একদম সহজ, মানে নতুন এনসিইআরটির কোশ্চেন, যারা পড়েছে তারা জানে। যারা বোরাক্স বিট টেস্ট, তারপরে বিভিন্ন রকমের চারকোল ক্যাভিটি টেস্ট, এটা ছিল আমাদের বিভিন্ন রকমের গ্রুপের, যেখানে 0 গ্রুপ ছিল NH4+, 0 গ্রুপ, তারপরে 1 গ্রুপ ছিল PB2+, এইভাবে স্টার্টিং ছিল গ্রুপের ব্যাপারটা। তো এখান থেকে 6 অবধি। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 0 বা 1 কোনো গ্রুপের কোনোটাই নেই। আমাদের এখানে গ্রুপ নাম্বার 2-এর যেটা কপার আছে, কপার হচ্ছে গ্রুপ 2, তারপরে অ্যালুমিনিয়াম গ্রুপ 3, পরপর বলে দিই, অ্যালুমিনিয়াম গ্রুপ 3। এরপর আমরা দেখতে পাবো এখানে 2 আর 3, মানে BRA পেয়ে গেলাম। BRA কোথায় আছে? তাহলে অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। বাদ বাকি আর চেক করে নিতে পারো যে DCE এখান থেকে পরপরই চলে আসবে। চলে যাবো নেক্সট কোশ্চেন 96। এটিও খুব ভালো আর কোশ্চেন, আমি এটাকে সহজ বলবো না কারণ এটা ক্লাস 11-এর আমি বলতে পারি, তবে এনসিইআরটি তো হয়তো আছে, এনসিইআরটি আমি এখানে দেখিনি, তবে ছায়ার বইয়ে ক্লাস 11-এর অর্গানিকের হাইড্রোকার্বনের জারণ বিক্রিয়া, হাইড্রোকার্বন চ্যাপ্টারে এটা পেয়ে যাবে। হাইড্রোকার্বনের জারণ, একদম অ্যালকিন, হাইড্রোকার্বনের কোন জারণ? অ্যালকিনের জারণ। তো অ্যালকিনের জারণ ওখানে একটা কথা আছে, এই জায়গাটা খেয়াল করতে হবে, এটা অনেকের ভুল হবে, কারণ এখানে অপশন 1 যেটা আছে এটাও ঠিক, আবার অপশন 4 এটাও ঠিক, কিন্তু এই যে লেখাটার উপর আমাদের গুরুত্ব দিতে হবে। H+ মানে হচ্ছে অ্যাসিড দ্বারা জারণ। অ্যাসিড দ্বারা জারণ করলে কি হয়, তখন এই অ্যালকিনের যে বন্ড, মানে এই যে বন্ড, অ্যালকিনের বন্ডটা ভেঙে যায়, দিয়ে এখানে পুরোটা আমাদের OH, মানে OH অ্যাসিড গ্রুপ এখানে আমাদের চলে আসে। তাহলে এখানে আমাদের দুটো অ্যাসিড গ্রুপ আমরা এখান থেকে এই রিং থেকে একটা, এই রিং থেকে একটা অ্যাসিড গ্রুপ, অপশান 4 আমরা পাবো। এটি আমাদের তাহলে বাদ চলে যাচ্ছে, যেহেতু অ্যাসিড আছে। এটা কখন হতো? যদি ক্ষার থাকতো, যদি OH- বলতো তখন এটা আমরা নিতাম, মানে শীতল আর লঘু ক্ষার, যদি শীতল আর লঘু ক্ষার হতো তখন এটা হতো। তাহলে আমাদের অপশান 4 এটা ঠিক হবে, অপশান 4 আমাদের এটা ঠিক। আচ্ছা একবার দেখে নিই এখানে আর কি আছে। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 97। তো তারপরে চলে আসি অপশানের এখানে 97। আচ্ছা 97 বলছি যে ল্যান্থানাইড আয়ন জোড় তিরস্চুম্বকীয়, মানে ডায়াম্যাগনেটিক। আচ্ছা ডায়াম্যাগনেটিক মানে স্পিন, মানে নাম্বার অফ স্পিন, কোনো ইলেকট্রন থাকা যাবে না, সব জোড়বদ্ধ হতে হবে N0। তাহলে এখানে আমাদের যে F ব্লকের যে আমাদের মৌলর যে আয়নগুলো দিয়েছে, এত তো আয়ন আমাদের মুখস্থ করা যাবে না, তবে আমরা কিছু কিছু আয়ন মুখস্থ করাতে বলি ছাত্র, যেমন সিরিয়াম, ইট্রিবিয়াম, গ্যাডোলিনিয়াম। তো সিরিয়াম 4+, এখান থেকে আমরা বলছি সিরিয়াম 4+-এর কিন্তু এখানে কোনো স্পিন ইলেকট্রন নেই। আর তার পাশাপাশি ইট্রিবিয়াম যদি দেখি, এখানে ইট্রিবিয়ামেরও F14 কোনো স্পিন ইলেকট্রন নেই। আর ল্যান্থানামের পরে থাকে সিরিয়ামের হচ্ছে F0। তো চোখ কান বন্ধ করে আমাদের এখানে চোখ পড়ে আছে 3, অপশান 3 সঠিক। আর গ্যাডোলিনিয়াম এখানে তো হবেই না, এর স্পিন সব থেকে হাই বলা যেতে পারে, F7 থাকছে এখানে, মোটামুটি গ্যাডোলিনিয়াম 3+, বাদ বাকিগুলো দেখার কোনো প্রশ্নই ওঠে না। তো চলে যাবো 97টা হয়ে গেল, অপশান 3। আর কোশ্চেন চলে যাবো 98। যথেষ্ট ভালো কোশ্চেন, যথেষ্ট মডারেট কোশ্চেন। এখানে যেটা দেওয়া আছে যে বিভিন্ন রকমের ফেনলের যে বিভিন্ন রকমের বিক্রিয়া, তাহলে আমরা প্রথম বিক্রিয়াটা এখানে দেখি কি আছে। PBr3 আছে। এবার যারা কনসেপচুয়াল আছে যে PBr3 অনেকটা হচ্ছে PCl3 এর মতো, PCl3 PX3 আমরা বলতে পারি। তো এখানে OH গ্রুপটা বাদ হবে, OH গ্রুপ বাদ হয়ে এখানে চলে আসবে ব্রোমিন বা হ্যালোজেন যেটা থাকে। তাহলে আমাদের এখানে চলে আসবে এরকম একটা জিনিস, ব্রোমিন। আর পাশে যেটা আছে ওটা থাকবে CH3। এবার অপশানে চুজ করো কোনটা কোনটা আছে। অপশান 3 আছে, অপশান 4 আছে। তো এইবার বাদবাকিটা দেখতে হবে যে অ্যালকোহলীয় KOH, এখানে ব্রোমিন আছে, অ্যালকোহলীয় KOH, ওই যে অপনয়ন বিক্রিয়া, সেটজেভ অপনয়ন। তাহলে এদিকেও হতে পারে, এদিকেও হতে পারে, কিন্তু অধিক প্রতিস্থাপিত কোন দিকে হবে? এদিকে, মানে আমি বলতে চাইছি যে এই দিকে হতে পারে, এদিকে হতে পারে। তাহলে এই কার্বন বা এই কার্বন, কিন্তু এই যে কার্বনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অধিক প্রতিস্থাপিত কার্বন। তো এই কার্বনের আমাদের অপনয়নটা হবে
এবং ফাইনাল প্রোডাক্ট আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম বিআর, বিআর তো থাকবে না, এরকম CH3। তাহলে এই দুটোর মধ্যে কোথায় আছে? হ্যাঁ, এই তো অপশান 3, তাহলে আমাদের সঠিক উত্তর। এটা যথেষ্ট মডারেট কোশ্চেন ছিল, ভালো কোশ্চেন। চলে যাবো নেক্সট কোশ্চেন 99, খুব ভালো কোশ্চেন ফিজিক্যাল থেকে, যেটা দেখাই যাচ্ছে অভিশ্রবণ চাপ, যেটাকে আশ্রবণী বলেছে আমরা, এই পাশে ইংরাজিটা দেখলে অসমোটিক প্রেসার। তো অভিশ্রবণ চাপের ফর্মুলা হচ্ছে পাই সমান সমান CRT। এখানে যেটা বলেছে যে লেখচিত্র অঙ্কন করা হচ্ছে অভিশ্রবণ চাপ বনাম গাঢ়ত্ব, মানে পাই ভার্সেস সি। তাহলে সরলরেখা পাওয়া যায় যেখানে নতির মান দেওয়া আছে, দিয়ে বলেছে যে অভিশ্রবণ চাপ পরিমাপ করা হয়েছে যেখানে নতির মান সেখানে। তো কী বার করতে বলেছে? এখানে বলেছে যে কত টেম্পারেচার, দেখো যে তাপমাত্রায়, তাহলে টেম্পারেচার বার করতে হবে। তাহলে আমরা এখানে একটা যদি গ্রাফ আমরা আঁকি, গ্রাফ আঁকার আগে আমরা যদি এইটার তুলনা করি, গ্রাফ আঁকা না, আগে একটু তুলনা করি পাই ভার্সেস সি। তাহলে পাইকে যদি আমি ওয়াই ধরি, সিকে এক্স ধরি, তাহলে এখানে নতি এম আসছে ফর্মুলা থেকে 8টি, এম মান হচ্ছে 8টি। এবার আর এর মানটা দেখো দিয়েছে, দেওয়া আছে বার কেলভিন, ভালো করে এককটার দিকে তাকাবে, কেলভিন কিন্তু অপশান কিন্তু সেলসিয়াস আছে, তাহলে এখানে কিছু ব্যাপার আছে, সেটা আমরা পরে দেখছি। আর এর মান 0.083, আর টি এর মান তো আমাদের জানা নেই, টি আমাদের বার করতে হবে। আর এটা দেওয়া আছে 25.73, তাহলে টি সমান সমান কীভাবে বার করবো? তো 25.73 বাই 0.083। এবার এটাকে যদি আমি তুলে দিই তাহলে হবে 25.73 0.083। আচ্ছা, এখানে 8 নিলাম, 8 নিলাম। আচ্ছা, এখানে 3টাকেও নিতে হবে, 3টাকেও নিয়ে নিই, 0, ঠিক আছে। তো এইগুলোকে কাটাকাটি তো করলে তো আমাদের আসবে না, এটা আমরা এর সঙ্গে মেলানোর চেষ্টা করব। আমরা ডাইরেক্ট ভাগের নিয়মেই চলে যাই। এটা 3 8 24, মানে 3 দিয়ে যাবে, 3 থেকে 9, 24, 8 হবে 83, এই যে 83 বা 310। তাহলে এখানে আমাদের অ্যান্সার চলে আসলো টি সমান সমান 310 কেলভিন। কিন্তু এখানে তো 310 আছে, কিন্তু কেলভিনে নেই, তো সেলসিয়াস আছে। তাহলে আমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে 310 কেলভিন মানে কত সেলসিয়াস? তাহলে 310 মাইনাস 273, তাহলে এখান থেকে চলে আসছে 37 ডিগ্রি। তাহলে এখানে আপনারা চলে আসলো অপশান সি, 37 ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তর। লাস্ট কোশ্চেন আমাদের বলেছে তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 57 ডিগ্রি সেলসিয়াসে বর্ধিত করলে বিক্রিয়ার গতি 4 গুণ বৃদ্ধি পায়, সক্রিয়করণ শক্তি নির্ণয় করো। তো আমাদের আর্হিনিয়াসের কোশ্চেন, সেই চ্যাপ্টার 4 ক্লাস 12-এর রাসায়নিক গতিবিদ্যা, আমাদের 12-এর এইচএসের জন্য খুব ভালো কোশ্চেন। লগ K2 বাই K1 ইকুয়াল টু EA 2.303 আর 2.303 আর এদিকে T2 মাইনাস T1 T2 হয়েছে। তো আমি ছাত্রদের বারবার বলি, এই যে মানটা আমাদের আছে 2.303 ইন্টু আর, এই মানটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এটা অনেক জায়গায় আছে। 2.303 আর এর মান যদি 8.31, এই যেখানে দেওয়া আছে, তা আমরা এখানে মুখস্থ থাকে যে এই মানটা হচ্ছে মুখস্থ রাখলে আমাদের সুবিধা, কারণ ক্যালকুলেটার আমরা তো পাবো না। 19.15, এই মানটা হচ্ছে 19.15। তাহলে আমরা এখানে এই 2.303 আর না লিখে আমরা লিখব 19.15। এখানে দেওয়া হচ্ছে লগ K2 বাই K1। এবার K1 থেকে K2 করলে বলেছে বিক্রিয়ার গতি 4 গুণ বৃদ্ধি পায়। তাহলে 4 গুণ যদি গতি বৃদ্ধি পায়, তখন আমরা লগ এটা, তাহলে এটাকে যদি আমরা K2 অবস্থায় এটা K1 যদি রাখি, এটা 4K1, তাহলে এটা কাটাকাটি হয়ে পড়ে থাকছে কত? 4K1 পড়ে থাকছে লগ 4। এবার একটা জিনিস খেয়াল করো, লগ 4 এর মান এখানে দেওয়া আছে, কত দিয়েছে? 0.6021। তাহলে এখানে যদি আমরা লিখলাম 0.6021, আমাদের বার করতে হবে, যেটা আমাদের কোশ্চেনের, বাই 19.15। আচ্ছা, T2 মাইনাস T1, 57 থেকে 27 বাদ দাও, 57 থেকে 27 বাদ দিলে 30। আর এখানে আমরা কেলভিনে কনভার্ট করে নেব, এটা যখন T1 T2 লিখবো। এখানেও কেলভিনে কনভার্ট করা যেত, আমি করিনি। তো কেলভিনে কনভার্ট করলে 57 হবে, 57 প্লাস 273, একটু করে দেখো তাড়াতাড়ি, 57 প্লাস 273 কত হয়? 330। আর 27, এটা কত হচ্ছে? 300। তাহলে একটু সাজিয়ে লিখি, সাজিয়ে লিখলে হবে, এক সেকেন্ড,
এটাকে একটু ভালো করে সাজিয়ে লেখা যাক। তাহলে ওপরে হচ্ছে 30, মানে দুটোর পার্থক্য তাপমাত্রার, আর নিচে হচ্ছে T1 327 আর 57 330। তো এবার E1 ইয়ে বের করা কিছুই না। ইয়ে যদি আমি বার করি, দেখো এটাকে এইদিকে পাঠালাম 0.6, এটাকে ছোট করে নিলাম, এটাকে ছোট করে নিলাম 19.15। ইয়ে লগ 4টা তো এদিকে গুণ হবে। আচ্ছা, আমাকে এটাকে একটু মুছতে হবে, এটাকে মুছে দিই। তো ইন্টু লগ 4 ছিল যে সমান চিহ্নের ওদিকে লগ 4, এবারে গুণিত 19, এইটা উল্টে গেল এদিকে এসে 330/30, এটা কেটে দিলাম। 3 দিয়ে এটা কাটা, 100 থাকছে। সরি, লগ 4-এর মানটা তো আমি লিখে নিয়েছিলাম, এটা খেয়াল করিনি। লগ 4-এর মানটা 0.6 এটা ছিল। এবার বাদবাকি যদি ক্যালকুলেশনটা আমরা করি, 0.6 19.15 100 ইন্টু 33, এটা কত আসছে? 0.6 19.15। এটা করে দেখি, 0.6 19.15 19 ইন্টু 6, 19 ইন্টু 6 হচ্ছে 114, আর 15, 6 15 90। আচ্ছা, তাহলে 1.49 ইন্টু 100 ইন্টু 33। এবারে 33-এর সঙ্গে এটাকে গুণ করলে সব থেকে ভালো হবে, 33। আচ্ছা, এটাকে আমরা 1.49 না লিখে 1.5 করে নিই, তাহলে 33 ইন্টু 11.5, তাহলে হচ্ছে ওই 380-র পাশাপাশি, 380। তাহলে 380 380 দুটো শূন্য এত জুল বেরোলো, জুল পার মোল। এবার এটাকে যদি আমরা কনভার্ট করি, যেহেতু মানগুলো আমি দেখতে পাচ্ছি কিলো জুলে আছে, এই 3টে শূন্য আমরা এখানে বাদ দিতে হবে, 3টে শূন্য কিলো জুলে কনভার্ট করলে। তাহলে কিলো জুলে কনভার্ট করলে আমাদের এই যেটা এসেছিলো, আমি এখানে মানটা লিখি, এত জুল এসছে আমাদের। তাহলে 3টে শূন্য বাদ দিয়ে দাও, 38 কিলো জুল, সরি 38 কিলো জুল। তাহলে 38 কিলো জুল, এই যে আমাদের অপশান 3, এটা হচ্ছে সঠিক উত্তর। তো যাই হোক, এই ছিল আমাদের কেমিস্ট্রির কোশ্চেন, যেখানে সেকশন 1 আমরা পুরো 35টা কোশ্চেন আমাদের করতে হয়েছিল, কিন্তু সেকশন 2 অর্থাৎ আমাদের এই যে সেকশন 2 আমি দেখাই, 81 থেকে বোধহয় সেকশন 2 স্টার্ট হয়েছে, 81 থেকে ওই রকমই। তো 81 থেকে 85 হবে, দাঁড়াও, সরি সেকশন 2 86 থেকে স্টার্ট হবে। 86 থেকে আমাদের এখান থেকে 15টা কোশ্চেন ছিল, তো 15টার মধ্যে আমাদের যে কোনো 10টা করতে হবে। এই ছিল আমাদের কেমিস্ট্রি। তো কোশ্চেন খুব একটা সহজ আমি বলবো না, মডারেট কোশ্চেন আছে, যে অনেকগুলো কোশ্চেন, যেমন টাইম সাপেক্ষ 100 নাম্বার কোশ্চেন, এটা বেশ ক্যালকুলেশন আছে। 99-এর ক্যালকুলেশন ছোটো ছিল, 98 কনসেপচুয়াল ভালো কোশ্চেন, তারপরে 96 এটা ভালো কোশ্চেন। এইরকম কিছু কিছু কোশ্চেন থাকার কারণে টাইম কনজিউমিং বেশ একটা পেপার। তবে আশা করব সবারই ভালো হবে, সবাই ভালো থাকবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন।